ভাই রে ভাই, এই সেই ভাইরাল ওয়াশরুম যেটা নিয়ে ফেসবুকে এত বেশি সমালোচনা হচ্ছে। আপনারা তো আমার এই ভিডিওটাকে একেবারেই পুরোদমই ভাইরাল করে দিয়েছে। তো যাই হোক, আমরা এবার কুরবানি ঈদের পরের দিন আমি আর আমার হাজবেন্ড একসাথে গিয়ে আমার শ্বশুর বাড়িতে এই ওয়াশরুমটি তৈরি করে রেখে এসেছি শুধুমাত্র আমার শ্বশুরের জন্য। আর আমি এই ভিডিওটি করার সময় ক্যাপশনে লিখেছিলাম, গ্রাম শুধু দেখতেই সুন্দর, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভালোবাসায় থাকা অনেক। তো আমি দেখলাম আমার এই কথার সাথে অনেকেই মতামত পোষণ করেছেন, আবার অনেকে দ্বিমত পোষণ করেছেন। তো আমি আপনাদের বলতে চাই যে গ্রাম আমি সবসময় পছন্দ করি, গ্রামকে আমি কখনোই অপছন্দ করি না। আমরা ছোটবেলা থেকেই আমার মা বাবার সাথে গ্রাম ঘুরতে যেতে বা থাকতে পছন্দ করি। যেহেতু আমি বলেছি গ্রাম শুধু দেখতেই সুন্দর, গ্রামের মানুষগুলোর মনটা ভালো না, এটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে, আর সব মানুষও একরকম না। আমি যতটুকু দেখেছি যে ছোটবেলা থেকে আমরা আমাদের দাদা বাড়ি বলেন বা নানা বাড়ি বলেন বেড়াতে গেলে কখনোই এরকম আমার শ্বশুর বাড়ির মতো কখনোই এরকম আমি দুমুখ সাপের মতো মানুষজন কম দেখেছি। এই মানুষগুলোকে দেখতে মনে হয় খুবই সহজ সরল, কিন্তু তাদের মনের ভিতরে অনেক বেশি বিষ। তো আমার ভিডিওতে আমি দেখলাম অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছেন, কেউ পক্ষে কমেন্ট করেছেন, কেউ বিপক্ষে কমেন্ট করেছেন। তো আবার কেউ তো পার্সোনালি আমাকে ইনবক্সে নকও করেছেন, জিজ্ঞাসা করেছেন যে আপু কি হয়েছে, কেন এরকমটা লিখলাম। মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটা মেক করা। আমি চাইনি যে পার্সোনাল ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে আলোচনা করব। তো যেহেতু অনেকেই জানার অনেক ইচ্ছা বা আগ্রহ, বা দেখলাম যে আমার সেই পোস্ট নিয়ে অনেকের মাথা ব্যথাও আছে, তো চেষ্টা করলাম তাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা অনেকেই দেখবেন বা জেনে থাকবেন যে প্রতিটা সংসারে একটা করে কুলুর বলদ থাকে। কুলুর বলদ মানে হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা আপনাদের জন্য সারা জীবন করে যাবে, তার পরিবারের জন্য করে যাবে, তার ফ্যামিলির জন্য করে যাবে, তার ভাই বোনদের জন্য করে যাবে, তার ভাই বোনের ছেলে মেয়েদের জন্য করে যাবে, কিন্তু বিনিময়ে তাকে শুনতে হবে তুমি আমার জন্য কিছু করো। ঠিক এমনটাই হয়েছে আমার সাথে এবং আমার হাজবেন্ডের সাথে। আমরা দুজনই হচ্ছে কুলুর বলদ। এটার মানে হচ্ছে বোঝাতে চেয়েছি যে আমরা দুজনই আমার শ্বশুর বাড়ির সবার জন্যই কিছু না কিছু করে যাব, কিন্তু বিনিময়ে বছর শেষে আমাদের শুনতে হবে যে তোমরা তো আমাদের জন্য কিছু করোনি, তোমরা তো ওদের জন্য করেছো, তোমরা তো তাদের জন্য করেছো। কিন্তু দেখা গেছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু তৌফিক আছে আল্লাহ পাক দিয়েছে, সেই তৌফিক অনুযায়ী আমরা সকলের জন্যই কিছু না কিছু করেছি। কিন্তু এই অকৃতজ্ঞ দলের মানুষগুলো কখনোই স্বীকার করে না যে ওরা ওদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে অতটুকু করেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম, আর আমি বিয়ের পর এসে আমার শাশুড়িকে আমার কাছেই পেয়েছি। তো উনি একটু অনেক অসুস্থ মানুষ ছিল, তো ওনার পিছনে আমার হাজব্যান্ড অনেক টাকা পয়সা খরচ করেছে, করবি, এটাই স্বাভাবিক, যেহেতু তিনি সন্তান তিনি করতে বাধ্য। কিন্তু আমার হাজব্যান্ড একাই সন্তান ছিল না, বাড়িতে আরও 4 জন সন্তান ছিল, তারা কেউ কোনোদিনও আমার শাশুড়ির পিছনে 1 টাকা খরচ করেনি। কিন্তু বিনিময়ে তারা বাড়িতে গেলে বুক ফুলিয়ে বলবে, তাদের সামনে বুক ফুলিয়ে বলবে যে হচ্ছে আমরা শাশুড়িকে করেছি, আমরা শাশুড়িকে করেছি। যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন আমি ছিলাম তাদের মেয়েদের সমবয়সী। তারা নিজেরাই আমাকে দেখতে গিয়ে বলেছে যে এ তো আমার মেয়ের বয়সী, এত ছোট মেয়ে, এই সেই। আর এখন তারা এই কথা বলে যে আমরা শাশুড়িকে করেছি। আরে বাবা, তোমাদের বিয়ে হয়েছে আজ থেকে 50 বছর আগে, তোমরা তো তোমাদের শাশুড়িকে করবা বেশি, এটাই স্বাভাবিক। আমার বিয়ে হয়েছে অনেক পরে, তো আমি আমার শাশুড়িকে অল্প সময় পেয়েছি, আর অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। এমনও আমাকে করতে হয়েছে বাড়ির অন্য শাশুড়ির ছেলে পেলেদের আমার বাসায় এনে রেখে দাইয়ে মানুষের মতো মানুষ করে আমাদের দোকানে রেখে তারপর তাদের এখন লাইফ সেটেল হয়েছে। কিন্তু তারা এটাও স্বীকার করে না যে আমার ওই কাকার কাছে বা কাকির কাছে থেকে আমাদের লাইফটা সেটেল হয়েছে। তারা যদি গ্রামে পড়ে থাকতো তাহলে বোঝা যেত যে তারা মানুষ হতো না অমানুষ। যাই হোক, পিছনের কথা বলতে চাই না, পিছনের কথা যতবার মনে পড়ে আমার সেই মানুষগুলোর প্রতি ঘৃণা আরো বেশি বাড়ে, যারা আমার সংসার ভাঙার জন্য প্রতিনিয়ত আমার স্বামীকে অনেক রকমের পরামর্শ দিত, অনেক রকমের অশান্তি সৃষ্টি করতো আমার সংসারে। সেই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দেখ, আমি এটাই দোয়া করি। আর যারা কিনা আমার ক্যাপশন দেখে অনেক বেশি কষ্ট পেয়েছেন, আহারে আমি গ্রাম নিয়ে এরকম লিখেছি, আমি তাদের বলতে চাই আমার শ্বশুর একদম একা একজন মানুষ, সে বেঁচে আছে, সে গ্রামে থাকে, সে আমাদের ঘরের মধ্যেই থাকে। তো আমার শ্বশুর কোনো অন্য ছেলের কোনো ওয়াশরুম ব্যবহার করতে পারে না। সে নাকি ওয়াশরুমে গেলে ওয়াশরুম নষ্ট করে ফেলে, সে নাকি ওয়াশরুমে গেলে সে এটা নষ্ট করে ফেলে, সেটা নষ্ট করে ফেলে, তাই কারো ওয়াশরুমে তাকে যেতে দেয় না, সবাই সবার ওয়াশরুম তালা মেরে রাখে। এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে বলেন? তাদের বাবা তাদের বাথরুম ব্যবহার করবে, বয়স হয়েছে, একটু বাথরুম নোংরা হবে, এটাই স্বাভাবিক। আমার শাশুড়িও এরকম নোংরা করতো, আমি নিজ হাতে পরিষ্কার করেছি, কিন্তু তাদের মুখের একটাই কথা, সে
নোংরা করে নষ্ট করে ফেলে, তাই তালা মেরে রাখে। আমার শ্বশুরের একার জন্য আমাদের এই ওয়াশরুমটি তৈরি করতে হয়েছে, যেখানে আমরা 3-4 বছর পর পর বাড়িতে একবার যাই, গেলে আমাদের প্রয়োজন হয় না নতুন করে একটা। এই ওয়াশরুমটা তৈরি করতে আমার 2.5 লক্ষ টাকা লেগেছে, যে নতুন করে আমি এত টাকা খরচ করে একটা ওয়াশরুম করব যেখানে আমার থাকা হয় না, প্রয়োজন নেই। আমার অন্য ভাসুর আছে, তাদের ওয়াশরুমটা আমরা ব্যবহার করি। তো তাদের এই কর্মকাণ্ডের কারণে আমার শ্বশুর আমাকে ফোন করে, আমার হাজব্যান্ডকে ফোন করে কান্নাকাটি করে বলে যে বৌমা বা ছেলে দেখো, ওরা আমাকে বাথরুমে যেতে দেয় না, বাথরুম তালা মেরে রেখেছে। তখন এটা শুনলে কি খুব ভালো লাগে। গ্রামের মানুষের মন মানসিকতা তো এখানেই প্রকাশ। যারা আমার বাসায় থেকে খেয়ে পড়ে মানুষ হয়েছে, তারা এখন এমন বড়লোকি ভাব দেখায় যেন তাদের মাটিতে পাই পড়ে না। তো তাদের জন্য আমি বলতে চাই, তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল, আরও বড় হও, কিন্তু এত বড় হও না যে মাটিতে তোমাদের পাই না পড়ে। মাটিতে যেন তোমাদের পাটা সবসময় থাকে, এই দোয়াই করি। খুব বেশি উপরে যেন না ওঠো, এই দোয়াটাও আমি। আমাদের জায়গায় আমরা পাঁচিল দেব, আমাদের জায়গায় আমরা পাঁচিল দিয়ে ঘেরাও দেব, সেটাতেও তাদের অবজেকশন। কারণ হচ্ছে আমার সন্তান নেই, আমরা পাঁচিল দিয়ে যদি সেপারেট হয়ে যায়, তারপর রাজু যদি তার বোন নামে সবকিছু লিখে দিয়ে দেয়, এটা নিয়েও তাদের প্রবলেম। কেন রাজু আমাকে এত ভালোবাসে, রাজু সবকিছু আমার নামে লিখে দিচ্ছে, কেন রাজু এটা করছে? তো তখন আমি পরবর্তীতে দেখতে পেলাম যে তারা তাদের হাজবেন্ডকে নিয়ে সুখী না। আজকে আমাদের সন্তান নেই বলে আমাদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবে, প্রকৃতি এটা মেনে নেবে? প্রকৃতি এটা কখনোই মেনে নেবে না। তোমাদের বিচার তোমাদের সামনেই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বলার কোনো প্রয়োজন ছিল না। তো যাদের অনেক বেশি মাথা ব্যথা ছিল, আমি এরকম একটা পোস্ট করেছি, আশা করি তারা এখন এটা বুঝতে পেরেছেন আমি কেন ওই ক্যাপশনটা লিখেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, উনি আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছিল। আমি বলছিলাম যে 2টা পেয়ারা পাড়ে, গাছে বেশি পেয়ারা ছিল না, বড় এই 2টাই বড় ছিল। তো ওনাকে বলার সাথে সাথে উনি 2টা পেয়ারাই নিয়ে এসেছে। আর যেহেতু বাড়ির ওয়াশরুমের কাজ ধরেছি, সেহেতু আমাদের ইট বালি সিমেন্ট সব চলে আসছে। আর এখানে হচ্ছে যে বালির ট্রলি চলে এসেছে, তো সেটাই রাখছি, সেটারও একটা ভিডিও ক্লিপ নিলাম। সেই সাথে বাড়ির কাজও করছি, আবার হচ্ছে এখানে নারকেল গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে। আমাদের এই গাছের নারকেলগুলো বেশি সুস্বাদু খেতে। এগুলো আমার জায়গার মধ্যে যত গাছ আছে সব গাছই আমার শাশুড়ি হাতে লাগানো। তো গাছগুলো উনি খুব ভালোবেসে লাগিয়েছিল, আজকে সেই গাছ থেকে ফল খাচ্ছি। আর এখানে আমাদের ওই যে ওয়াশরুমের কাজের জন্য মিস্ত্রিরাও চলে এসেছে, তো উনি লোকদের সেটা দেখিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো আমি দূর থেকে সেটারও একটা ভিডিও ক্লিপ নিলাম। আর আমাদের বাড়িতে আরও অনেক গাছ ছিল, পিছন সাইডে আমার একটা সম্পূর্ণ গাছের বাগানই ছিল। তো অনেক গাছ মারা গেছে, তাই ভেবেছিলাম যে এবার আমাদের জায়গাটা আমরা আলাদা সেপারেট করে পাঁচিল দিয়ে ফেলবো। তো সেটার করা হলো না কিছু কারণবশত। যে বললাম না, কিছু মানুষ করতে দেয় নাই, তো কিছু মানুষের জন্য এবার আমার বাড়ির পাঁচিলটা দেওয়া বন্ধ আছে। তো ইনশাল্লাহ সামনের বার গেলে সেটাও কমপ্লিট করে ফেলবো। আর এখানে যে সিমেন্ট টাইলস এগুলো চলে এসেছে, এগুলো আমার রুমের বারান্দায় ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এগুলো হচ্ছে সিমেন্ট টাইলস, আর এটা হচ্ছে আমার রুম। যেহেতু গ্রামে থাকা হয় না, তাই আর বেশি রুম করা হয়নি। এখানে একটা বারান্দা আর একটা বেডরুম করা আছে, আর এই যে এখন ওয়াশরুমটা করলাম। তো ভবিষ্যতে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে ওই মাঝখানে আরেকটা বেডরুম আর আরেকটা হচ্ছে কিচেন রুম করব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে ওই আরেকটা বেডরুম আর কিচেন রুমের জায়গা রেখে তারপর আমরা ওয়াশরুমটা করেছি, যাতে এটা পরবর্তীতে একসাথে অ্যাটাচ করা যায়। আর এই যে এখানে আমার বড় ভাসুরের ছেলে শহীদ, ও মানুষটা অনেক ভালো, অনেক অমায়িক একটা ছেলে। ওরা দুই ভাই মাশাল্লাহ অনেক ভালো, শরীফুল ও এখন বাহিরে থাকে, আর এই ভাসুরের ছেলেটা গ্রামেই থাকে। তো মাশাল্লাহ আল্লাহর রহমতে ওরা ছোটবেলায় এতিম হয়েছে, কিন্তু সৎপথে ছিল, তাই আজকে প্রতিষ্ঠিত হয়েছে। মাশাআল্লাহ, ওদের জন্য সবসময় দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন। আর এখানে মিস্ত্রি আমাদের যে সিমেন্টগুলো মাখাচ্ছে ওই রুমে দেওয়ার জন্য। তো আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও রেখেছি, যাতে সব ভিডিওগুলো একসাথে আমি অ্যাটাচ করে তারপর একটা বড় ভিডিও ছাড়তে পারি। এই যে এটা আমাদের টাইলস বসাচ্ছে, সেটারই একটা ভিডিও ক্লিপ নিয়েছি। বেশি গরম না, একলাই যা করে করুক, মুখটা একটু দেখাও। আর আমরা বাড়িতে যাওয়ার পর আমরা আমাদের বড় ভাসুরের ছেলে শহীদের ঘরেই খেয়েছি, ওরাই সব রান্না বান্না করেছে। তো এই যে ওর বউ রান্না করছিল, আমি বললাম যে আমি একটু রান্না করার ভঙ্গি করি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। এখানে কিন্তু আমি আসলে রান্না করছিলাম না, ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, নাজমা ভাগ্নি ভিডিও করে দিচ্ছিল। আর এটা হচ্ছে জনদের খাবার। এই যে রান্নাবাড়ি শেষ করে বউ রান্না করলো, তো রান্নাবাড়ি শেষ করে এখানে জনদের খাবার দিল। আর আমি একটু চেয়ার নিয়ে বসলাম, যেহেতু জনেরা খাচ্ছে তাদের সামনে থাকাটা একটু উচিত মনে হলো, তাই আমি থাকলাম। আর এখানে বড় ভাসুরের ছেলে যে গরুর জন্য ঘাস নিয়ে এসেছে। এই আসতে
ছাগলের জন্য ঘাস কাটতেছি। আরে আল্লাহ, লামিয়া কি সুন্দর করে ঘাস কাটে রে। হ্যাঁ, দেখো সাবধানে হাত কাটে না যেন। প্রতিদিন 1 বস্তা ঘাস কাটো? একটু তাকাও। এই যে পটল ক্ষেত, এই যে পটল হয়ে রয়েছে। আপনার বইনে কোথায় গেছে? বাড়িঘর সব তালা মাইরা গোসল করে? একা একা কেমনি বাড়িটার মধ্যে থাকে? ডর ভয় নেই, কোনো ডর ভয় নাই। এটা হচ্ছে আমার ননাসের বাড়ি, রুনা পাগলির বাড়ি। এটা হচ্ছে রুনা পাগলির বাড়ি। অধ্যয়ন পোলাপান পেয়ারা গাছের মধ্যে উঠছে, ওইটা পেয়ারা পাততেছে। এটা হচ্ছে রুনা পাগলির জমি। এই যে ঘর। দেখছি ছোট ছোট, বড় হয়নি। হ্যাঁ, সামনে জায়গা রেখা। এটা হচ্ছে আমার নিজ বাসুরের বড় ছেলের বাড়ি। এখনো কমপ্লিট হয় নাই, করতেছে। নিচে ভিতরে ডিজাইন অনেক সুন্দর করে করছে, ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর। নিচে কতগুলো হাঁস। এই মুনতাসির, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভাসুরের বাড়ি। গত বছর এসে ওনার সাথে একসাথে আমরা মহেশপুর দিয়ে বিকালে নাস্তাও করছি। আর এই বছর উনি নাই, উনি মারা গেছে। তো উনি অনেক কষ্ট করে এই বাড়িটা সুন্দর করে সাজিয়েছিল। দেখেন কত সুন্দর বাড়ি, ভিতরে আরও অনেক বেশি সুন্দর। তো এই মানুষটাই আজকে নাই। তো এই যাওয়ার পথে মনে পড়লো ভাইয়ের কথা, খুব খারাপ লাগতেছে, সেই জন্য একটু ভিডিও করলাম। সবাই দোয়া করবেন আমার বড় ভাসুরের জন্য। উনি মানুষটা খুব ভালো ছিল, আল্লাহ পাক যেন ওনাকে বেশি করে। তাই সেই একটাই ভাঙা ছিল না, বেশ কটাই। এই তো আস্তে আস্তে তৈরি হয়ে গেল শ্বশুরের জন্য ওয়াশরুম। আর এই বাহিরে আমি একটু অজুখানার মতো করে দিয়েছি, যাতে আমার শ্বশুরের অজু করতে সুবিধা হয়। সেই জন্য আমি বলেছি অজুর মতো যে মসজিদে থাকে ওই রকম করে দেওয়ার জন্য। এই যে বাহিরেরটুকু অজুখানা করে দিয়েছি, আর ভিতরে হচ্ছে বড় একটা ওয়াশরুম করেছি, যাতে আমার শ্বশুর আব্বার কোনো দিকেই কোনোভাবে অসুবিধা না হয়। এই যে দেখেন কেমন হয়েছে, সবাই একটু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে অনেক রকমের কথা বলেছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।